বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ব্যারিস্টার আহমেদ আল ফারাবি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটু অন্যরকম ভিডিও। আপনারা তো দেখে আসছেন যে আমি ইমিগ্রেশন নিয়ে কাজ করে থাকি, কিন্তু আমাকে প্রায় অনেক আমার যারা সাবস্ক্রাইবার আছেন, ফলোয়াররা আছেন, তারা রিকোয়েস্ট করেন যে আমাদের কিছু মামলা রিলেটেড, ক্রিমিনাল, সিভিল এইসব রিলেটেড কিছু সাহায্য দরকার। তো আমি ইমিগ্রেশনে মনোযোগ দেওয়ার কারণে হয়তো বা আপনাদেরকে রেসপন্ড করতে পারি না। তো আজকে আমার চেম্বার পার্টনার, যিনি অ্যাডভোকেট খায়রুল কবির সাহেব, উনি বহু বছর ধরে মামলা, তারপরে ক্রিমিনাল মামলা, সিভিল মামলা, বিভিন্ন ধরনের মামলা আমাদের চেম্বার থেকে বিভিন্নভাবে উনি পরিচালনা করে আসছিলেন। তো আজকে ভাবলাম যে ওনার সাথে আমরা একটা পডকাস্ট করি এবং আপনাদের কিছু ইনফরমেশন প্রদান করি, যেখানে আপনারা এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন। আজকের ভিডিও টপিকটা হচ্ছে কি, চেক ডিসঅনারের মামলা। দিস ইজ এ ভেরি কমন টপিক, এটা খুবই কমন টপিক। তো আমি একটু অ্যাডভোকেট খায়রুল কবিরের দিকে আমি চলে যাচ্ছি, ওনার সম্পর্কে একটু বলবো। তো আমাদের ইউটিউব এবং ফেসবুক সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, আপনার ইন্ট্রোডাকশনটা একটু দেন। আমি অ্যাডভোকেট খায়রুল কবির, জজ কোর্টে আছি, প্র্যাকটিস 13 বছর চলছে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো চেক ডিসঅনার মামলা। চেক কিভাবে ডিসঅনার হয় এবং গ্রাহক এবং যিনি এই যার বিরুদ্ধে এই মামলাটা হয় তিনি কি করবেন, এই বিষয় নিয়ে আসলে আজকে আমাদের আলোচনা। তো আপনি খায়রুল ভাই, আপনাকে তো আমরা চিনি, কিন্তু বেসিক্যালি আমরা যেহেতু ভিডিওটা করছি আমাদের দর্শকদের জন্য, আপনি একটু যদি বলেন যে কতদিন ধরে আপনি প্র্যাকটিস করছেন? প্রায় 13 বছর। 13 বছর, মানে এক যুগেরও অধিক। আচ্ছা, মাশাআল্লাহ। সো আপনি সিভিলও করেন, ক্রিমিনালও করেন। আপনার কেস সম্পর্কে আমি অনেক দেখেছি, অনেক শুনেছি, আপনার সাথে অনেক গল্পও হয়েছে আমাদের এই বিষয়ে, বিভিন্ন কেস, রং বেরঙের কেস। তো আপনার পছন্দের ইয়েটা কোন সাইডটা, কি ধরনের কেস আপনি মনে করেন নিজেকে খুব, মানে এইগুলো করতে আপনার খুব ভালো লাগে? এখানে সিভিল কেসটাই খুব মজা, তারপরে চেকের মামলাটা আরো অনেক সহজ আর কি। এখানে একদম স্পষ্টই আইনটাও খুব একদম ক্লিয়ার করে দিয়েছে যে চেক কিভাবে ডিসঅনার হচ্ছে, কিভাবে মামলাটা হচ্ছে, একদম স্পষ্ট। আর এখন তো হাইকোর্ট বলেই দিয়েছে যে যদি আপনাদের মধ্যে বিজনেস ট্রানজ্যাকশন থাকে তাহলে একটা নন জুডিশিয়াল 300 টাকা দামের একটা স্ট্যাম্প থাকতে হবে। আর স্ট্যাম্প থাকলে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায় যে আপনার সাথে একটা লেনদেন হয়েছে এবং চেক আছে এবং আপনার কাছে কিছু পাওনা আছে, এই কারণেই আপনি চেকটা দিয়েছেন। আচ্ছা, ওয়ান্ডারফুল আইডিয়া। এবং এটা আসলে হাইকোর্টের কিন্তু এটা একটা খুব ভালো ডিসিশন, কারণ এটার ভিতরে একটা স্বচ্ছতা থাকে। কিন্তু তো আমি আমার যে কোয়েশ্চেনগুলো প্রায় অনেকে জিজ্ঞেস করে, এইসব কোয়েশ্চেন থেকে আমি কিছু কোয়েশ্চেন কালেক্ট করেছি, যাতে করে সেখান থেকে আমি বলতে পারবো আপনি যদি প্রশ্নের উত্তরগুলো দেন। আপনি আমাকে যদি প্রথমে বলেন যে এই যে চেক ডিসঅনারের মামলা, এটা কি যদি একটু আমাদের দর্শকদেরকে জানান। আচ্ছা, চেক ডিসঅনারটা হলো, ধরেন আপনি কারোর কাছ থেকে টাকা পাবেন বা কোনো কিছু লেনদেন করছেন, তখন ওই লেনদেনের টাকা নগদে অথবা দিতে পারছেন না, কোনো কিছু বিনিময় করছেন। অর্থাৎ এই চেকটা হচ্ছে এক ধরনের হস্তান্তর দলিল। এটা যখন দিলেন তখন হয়তো আপনার ব্যাংকে ওই পরিমাণ টাকাটা নেই, তবু আপনি একটা অ্যামাউন্ট বসে দিয়েছেন ওই তার সাথে বিজনেস ট্রানজ্যাকশনের জন্য। কিন্তু উনি ওই তারিখে ব্যাংকে গেল, গ্রাহক নিয়ে গেল, যে ব্যাংকে নিয়ে যে দিল, ব্যাংক অফিসার বলল যে না, এখানে তো টাকা নেই। হয়তো এটাও বলতে পারে যে না, চেকটা গ্রাহক কর্তৃক যার, সে তো ক্লোজ করে দিয়েছে, অথবা আপনার সিগনেচার মিলছে না। এই যে ফেরত আসলো, আপনি টাকা পেলেন না ব্যাংক থেকে, এই চেকটা ফেরত আসার নামটাই হচ্ছিল ডিসঅনার, চেক ডিসঅনার। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে যখন চেক ডিসঅনার হলো, সেই ক্ষেত্রে কি করতে হবে? এখন যিনি চেকটা ধারণ করছেন, যিনি টাকাটা পাবেন, তিনি চেক ডিসঅনার হলে তখন ওই অফিসারকে বলবেন আমাকে একটা স্লিপ দেন, তখন ডিসঅনারের স্লিপ দিবে। স্লিপ দেওয়ার পরে তিনি ওই কোনো বিজ্ঞ লয়ারের সাথে কনসাল্ট করবেন
যে এখন আমি কি করতে পারি, আমি তো টাকা পাবো, আমার কাছে ডিজনার স্লিপও আছে, যে ডিজনার স্লিপটা নিয়ে উনি ওই লয়ারের কাছে আসবেন এবং বলবেন যে এখন কি করতে পারি। তখন উনি এই বিষয়গুলো নিয়ে যে আপনার যে চেকটা দিয়েছেন তাকে একটা লিগ্যাল নোটিশ দিবেন এবং 30 দিন সময় দিয়ে দিবেন যে আপনি এই 30 দিনের মধ্যে আমার ক্লায়েন্টকে যদি টাকা না দেন তাহলে আপনার বিরুদ্ধে মামলা করা হবে। ওকে, এই নোটিশটা কয়বার দিতে হবে? একবার দিলেই চলবে, একবার 30 দিনের সময় দিয়ে দিতে হবে। আমি কি ধরেন নোটিশ তো রিপ্লাই দিল একটা, সাপোজ রিপ্লাই পেয়ে গেলাম, জি, তবুও 30 দিন, তারপরে 30 দিন পরে কি টাকা না দিলেই 30 দিনের মধ্যে মামলা না দিলে কারণ রিপ্লাই কোনো কিছু যায় আসে কোনো যায় আসে না। ওকে, তাহলে এটার শাস্তি কতটুকু হতে পারে? শাস্তি, জরিমানা যেটাকে বলে, শাস্তি বা জরিমানা? শাস্তি মোটামুটি 1 বছর, 1 বছরের শাস্তি। অনেক সময় বিজ্ঞ আদালত 3 গুণ টাকা অর্থদণ্ড করে, অথবা আদালত যদি ইচ্ছা করেন উভয় দণ্ডই দণ্ডিত করতে পারেন। আচ্ছা, তাহলে এই ধরেন কোনোভাবে সাজা হয়ে গেল সাপোজ, কিন্তু তবু আসলো না, হ্যাঁ তবু আসলো তখন না আসলে এটা অর্থনীতি ব্যাংকগুলো সাধারণত ব্যক্তি মালিকানা অনেকেই এই হ্যারেস শিকার হয় না, কিন্তু ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো সাধারণত ওরা অর্থ ঋণ তখন মামলাগুলোর দিকে যায়, টাকাটা কিভাবে আদায় করা হবে, তখন জারি মামলা বলে ওটাকে, ওই জারি মামলার দিকে চলে যায়। তখন এটা অর্থ ঋণ আদালত, এটা আর একটা পার্ট আর কি, ওইদিকে চলে যায়, এটা আরেকটা দিকে চলে অর্থ ঋণ আদালত। তার মানে হচ্ছে কি তার দেখা যাবে যে তার জমি জমা বাড়ি গাড়ি ক্রয় করা শুরু। জি 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 জি। আচ্ছা, সাজা যদি হয় ধরেন সেই ক্ষেত্রে চেক যে প্রদান করেছে তার কি করতে হবে? আসলে চেক প্রদান করলো অনেক সময় অনেকেই বলে যে আমার চেকটা হারিয়ে গেছে, আমার চেকটা চুরি হয়ে গেছে, বিভিন্ন বলে যে না আমি এই টাকাটা দিইনি, এই সিগনেচারটা আমার নয়। তখন যদি উনি আসলেই চেকটা দেননি বা চুরি হয়ে গেছে, তাহলে তাকে সেই ক্ষেত্রে করতে হবে, প্রথমে তাকে যদি জানে যে আমার চেকটা চুরি হয়েছে, ধরেন মামলা হলো না, লিগ্যাল নোটিশও তখন আসেনি, কিন্তু বুঝতে পারলেন যে অমুক সামহাও কেউ নিয়েছে, তখন তিনি এটা জিডি করবেন। প্রথম কাজ হলো তিনি জিডি করতে হবে। আর যদি জানেন যে অমুক নিয়েছে, তাহলে ওই চেক উদ্ধারের জন্য আপনি মামলাও করতে পারেন। তাহলে স্যার খায়রুল ভাই, একটা জিনিস হচ্ছে গিয়ে অনেকে তো চালাকি করে সে দিবে না টাকাটা, সাপোজ তো সে তো চালাকি করে ধরেন চেক হারায় গেল, সে একটা জিডি আগেই করে ফেললো, সেই ক্ষেত্রে এই জন্যই বলতেছি যে 300 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে যদি উভয় পক্ষে হাইকোর্ট এখানে এই জন্যই বলেছে যে সে তো ক্লেম করতেই পারে যে আমার চেকটা হারায় গেছে, কেউ আমার নকল করছে, সে বেঁচে যাবে। কিন্তু যখন জুডিশিয়াল স্ট্যাম্পে এই বিষয়টা লেখা থাকবে তখন কিন্তু সেটা করতে পারবে না। আচ্ছা, চেকের যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, অনেক সময় দেখেন এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে বন্ধু বান্ধবের মধ্যে হয়, এই টাকা দিচ্ছি না, এরকম করতে করতে তালবানা করতে করতে আপনাকে ডেটটা ওভার করে ফেললো, তখন আপনি আর ওই এনআ অ্যাক্টের 138 ধারায় মামলা করতে পারবেন না। তখন এখন আপনার দণ্ডবিধি তখন 406 এবং 420 মামলা করতে হবে। উত্তীর্ণের ডেটটা কতদিন হওয়া লাগবে? ধরেন আমার আজকে উত্তীর্ণ হয়েছে, আমার মামলাটা এর মাঝখানেই করতে হবে নাকি ডেট ওভার হয়ে গেলেই শেষ? এক্স্যাক্টলি, মানে হচ্ছে যে ডেটটা দিয়েছে ওই ডেটটা মাঝখানে আমাকে মামলাটা করতে হবে। চেকের এই সব ঝামেলা থেকে আপনার কিছু সাজেশন আমাদের সাবস্ক্রাইবারদের, ফলোয়ারদেরকে দেন যে চেকের এই ঝামেলাগুলোতে নিজেদেরকে বাঁচানোর ক্ষেত্রে আমি কি কি করতে পারি? এখন পথ আছে কয়েকটা, তার মধ্যে আমি বলতেছি যে যদি আপনি চেকটা না দিয়ে থাকেন, চুরি হলে জিডি করতে হবে। আর যদি চেক আপনার দিয়েছেন কিন্তু সিগনেচারটা আপনার না, তাহলে চেক যদি আপনার দেখলেন মামলা হয়ে গেছে, তখন মামলার ক্ষেত্রে আপনি ছাপাই সাক্ষীর একটা সুযোগ আছে। অনেক সময় আমাদের অনেক লয়ার এগুলো করেন না। ছাপাই সাক্ষীর সময় আপনি বলতে পারেন যে এই সিগনেচারটা আমার না, তখন হ্যান্ডরাইট এক্সপার্টের কাছে পাঠাতে পারেন, অথবা আপনি যে সাক্ষী আছে সাক্ষীকে উপস্থাপন করতে পারেন আদালতে যে না আমি এগুলো দেইনি, বা আমার সাথে তার বিজনেস কোনো ট্রানজ্যাকশন নাই, তার সাথে আমার অর্থনীতি কোনো লেনদেন নাই, কোনো বাণিজ্য নেই, এবং কোনো ধরনের 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পও নেই, তাহলে সেই ক্ষেত্রে আদালত আপনাকে হয়তো এই মামলা থেকে খালাস দিতে পারে। আর
যদি আপনি এই ধরনের ফলস করে থাকেন তাহলে আপনাকে তো ওই যে সাজা দেওয়া আছে ওই সাজা ভোগ করতে হবে এবং টাকাটা দিয়েই দিতে হবে। এবং টাকা দেওয়াই, যেহেতু টাকা মেয়াদের মধ্যে যদি দিয়ে দেন তাহলে আপনাকে চেকটা ফেরত নিতে হবে। আপনি টাকা দিয়েছেন, অনেক ক্ষেত্রে এরকম আমরা দেখি, টাকা দিয়েছেন কিন্তু চেকটা আর ফেরত নেননি, কিন্তু মামলা হয়ে গেছে, তাহলে কিন্তু মামলা হয়ে যাবে। মানে টাকা আপনি দিবেন এক হাতে, আর হাতে চেকটা নিয়ে নেবেন। আমাদের বাংলাদেশে একটা সিচুয়েশন দেখি জানেন, মানে সবার সাথে সবার এত ভালো বিহেভিয়ার দেখি, কিন্তু ঘটনাটা ঘটে হঠাৎ করে এই ভালো সুন্দর ব্যবহারই হয়ে যায় খারাপ। কেউ মনে করতে পারে না আমার বন্ধু তো আমার সাথে এরকম করবে না, কিন্তু আলটিমেটলি করে ফেলে। তো আসলে যখন আমরা এই প্রফেশনে থাকি অনেক কিছু কিন্তু আমিও দেখেছি, আপনিও দেখেছেন, এগুলো খুব ইন্টারেস্টিং আসলে সিচুয়েশনগুলো হয়। মানে তখন খারাপও লাগে যে মানুষকে একটা বিশ্বাস করলাম কিন্তু সে আমার বিশ্বাসের তো সম্মানটা রাখলো না, বাট এটাই মানুষ। তো আমি আরেকটা জিনিস বলবো যে এই মামলাটার পরে শাস্তি তো হতে পারে, আনুমানিক যদি সাজা হয়ে যায়, যেটা কত দিনের সাজা হতে পারে? মানে এরকম কি যে সে যতদিন পে না করবে বা অর্ধেক টাকা না দিবে, এটা একটু ক্লিয়ার করে যদি একটু বলেন। হ্যাঁ, যদি সাজা হয়ে যায়, অনেক সময় আমরা 1 বছরও দেখি, আবার অনেক সময় আদালত 6 মাসও দেয়। এখন সাজা হয়ে গেলে, এখন টাকা যেহেতু আপনার কাছে পাবে, আপনি যদি জানেন, তাহলে আপনাকে যে টাকাটা চেকে দেওয়া আছে ওটার 50% টাকাটা দিয়ে সংশ্লিষ্ট আদালতে আপনি মামলা থেকে আপিল করবেন, এই অর্থে আপনি জামিন পেতে পারেন। কিন্তু টাকাটা দিতে হবে এইভাবে যে আপনি ব্যাংকে চালান দিতে হবে, ওই চালানের কপিটা আদালতকে দেখাতে হয়, তখন আপনাকে আপিলের শর্তে জামিন পাবেন। টাকাটা হচ্ছে কি আমাকে ব্যাংক টু ব্যাংক দিতে হবে, সেই চালানের কপি নিয়ে আসতে হবে। এখন সেই চালানের কপি আমি যখন দিলাম কোর্টকে, কোর্ট কি সেটাকে ভেরিফাই করবে? না, ভেরিফাই করবে না, কারণ ওটা তো বুঝতেই পারবে যে এটা আসলে অরিজিনাল চালানের কপি, কারণ দেখতে পায়, ওনারা বুঝতে পারে এটা এই কপিটা। আচ্ছা, কারণ ওই চালানের ফর্মটা কোথাও পাওয়া যায় না, শুধু বাংলাদেশ ব্যাংকে এটা হয়। এক্স্যাক্টলি। তো দর্শক মণ্ডলী, শুনলেন তো চেকের বিষয়। আসলে আইন আমার কাছে লাগে সমুদ্রের মতো, মানুষের মস্তিষ্ক তার থেকেও বড়। কত কিছু যে চিন্তা করে, কত কিছু যে বানাতে পারে, কত কিছু যে হয় ঘটনা, এই প্রফেশনে আসলে আমরা বুঝতে পারি, দেখতে পারি। তো ক্রিমিনাল ল থেকে সিভিল ম্যাটার, আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আপনি এই নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে কল করবেন, আমাদের চেম্বারে এসে পড়বেন, একটা ভালো অ্যাডভাইস আপনারা পাবেন। তো আজ এই পর্যন্তই। প্রশ্ন থাকলে এই নাম্বারে কল করুন, দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।